কল্পনা করুন, আজ থেকে 20 বছর পর দিল্লির সকাল কেমন হবে। সূর্য ওঠার আগের তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। বাতাসে এত ধুলো যে চোখ খুলে রাখা কঠিন। মানুষ জল পেতে ট্যাঙ্কারের লাইনে রাত কাটাচ্ছে। এটা কোনো সাইফাই সিনেমার দৃশ্য নয়, এটা ভবিষ্যতের সম্ভাব্য বাস্তবতা। আর এই ভবিষ্যতের বীজ বপন করা হচ্ছে আজ, যখন 250 কোটি বছরের পুরনো আরাবল্লী পর্বতমালাকে কাগজে কলমে পাহাড় নয় বলে ঘোষণা করার রাস্তা খুলে দেওয়া হয়েছে। আজ আমরা বুঝব এই সিদ্ধান্তের আসল অর্থ কি। আরাবল্লী শুধু একটা পাহাড় নয়, এটা পৃথিবীর ইতিহাসের জীবন্ত সাক্ষী। যখন ডাইনোসরের জন্ম হয়নি, যখন পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি হচ্ছিল, তখন এই পাহাড় দাঁড়িয়েছিল। আরাবল্লীর বয়স প্রায় 250 থেকে 320 কোটি বছর, যেখানে হিমালয়ের বয়স 5 থেকে 6 কোটি বছর। এক সময় এই পাহাড় ছিল আকাশ ছোঁয়া, সম্ভবত হিমালয়ের মতোই উঁচু। কিন্তু কোটি কোটি বছর ধরে বাতাস, বৃষ্টি, নদী আর তাপমাত্রা পরিবর্তনে এই পাহাড় ক্ষয়প্রাপ্ত হয়ে আজ নিচু ও ভাঙাচোরা রূপ নিয়েছে। আমরা পাহাড়ের গুরুত্ব বিচার করি তার উচ্চতা দিয়ে, কিন্তু প্রকৃতি কখনো উচ্চতা দেখে কাজ করে না। আরাবল্লী নিচু হলেও এর ভূমিকা কিন্তু বিশাল। এই পাহাড় উত্তর ভারতের জন্য একটা প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এটি মরুভূমির ধুলো, গরম বাতাস ও খরাকে আটকে রাখে। আরাবল্লী ক্ষয়প্রাপ্ত বলেই আজ এর অধিকাংশ শৃঙ্গ 100 মিটারের কম উচ্চতার। কিন্তু এর মানে এই নয় যে এগুলো সবই অপ্রয়োজনীয়, বরং এই পাহাড়ের প্রতিটি অংশ মিলেই একটি বড় পরিবেশগত সিস্টেম তৈরি করেছে, যা ভেঙে গেলে তার প্রভাব কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে পড়বে। ভারতের সবচেয়ে বড় মরুভূমি থর অবস্থিত পশ্চিমে। এই মরুভূমির থেকে গরম ও শুষ্ক বাতাস পূর্ব দিকে ছড়িয়ে পড়তে চায়। আরাবল্লী সেই বাতাসের সামনে একটি প্রাকৃতিক দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। এই পাহাড় না থাকলে থর মরুভূমি ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসবে। আর যেসব এলাকা সেমি অ্যারাইড, সেগুলো পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে। হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে উঠবে। এটা কোনো ভয় দেখানো নয়, এটা ভূগোলের স্বাভাবিক একটা নিয়ম। আরাবল্লী মৌসুমী বায়ুর ওপর গভীর একটা প্রভাব ফেলে। এই পাহাড় বাতাসের গতি কমিয়ে দেয়, ফলে মেঘ দীর্ঘ সময় আটকে থাকে এবং বৃষ্টি হয়। পাহাড় কেটে ফেললে বাতাস থামবে না, মেঘও কিন্তু থামবে না, ফলে বৃষ্টি হবে কম সময়ের জন্য এবং জল মাটিতে ঢোকার কোনো কিন্তু সুযোগ পাবে না। কয়েক বছর ধরে এরকম চললেই দেখা দেবে স্থায়ী খরা, নদী শুকোবে, জলাধার ভরবে না এবং কৃষি নির্ভর অঞ্চলগুলো ধীরে ধীরে বসবাসে কিন্তু অযোগ্য হয়ে উঠবে। আরাবল্লীর পাথরের ধরন মূলত কোয়ার্টজাইট, যার ভেতরে অসংখ্য ফাটল থাকে। বৃষ্টি হলেই ফাটলের মধ্যে জল জমে ধীরে ধীরে নিচে নামে এবং ভূগর্ভস্থ জলস্তর রিচার্জ হয়। এই কারণেই দিল্লি, হরিয়ানা, রাজস্থানের বহু এলাকায় আজও কিছুটা হলেও গ্রাউন্ড ওয়াটার পাওয়া যায়। পাহাড় কেটে দিলে বৃষ্টির জল সরাসরি বয়ে যাবে, মাটিতে ঢোকার কিন্তু কোনো সুযোগ পাবে না। ফলাফল হিসাবে কুয়ো শুকিয়ে যাবে, টিউবওয়েল অচল হবে এবং শহরগুলো পুরোপুরি ট্যাঙ্কার নির্ভর হয়ে পড়বে। থর মরুভূমি থেকে উড়ে আসা সূক্ষ্ম ধুলো PM10 এবং PM2.5 কণায় পরিণত হয়, যা শ্বাসযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। আরাবল্লী এই ধুলোকে প্রাকৃতিক ফিল্টারের মতো কিন্তু আটকে দেয়। আজ দিল্লির AQI 400-500 ছুঁয়ে ফেললেও সেটা আরাবল্লী থাকা অবস্থায়। যদি এই পাহাড় না থাকে, তাহলে এই ধুলো সরাসরি শহরে ঢুকবে। শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ ও ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। তখন মাস্ক হবে স্থায়ী পোশাক আর পরিষ্কার বাতাস হবে বিলাসিতা মাত্র। আরাবল্লী শুধু পাথরের স্তূপ নয়, এটি একটি সম্পূর্ণ জীবন্ত ইকোসিস্টেম। এখানে 200টিরও বেশি বন্যপ্রাণী প্রজাতি বাস করে। বহু ওয়াইল্ড লাইফ করিডোর এই পাহাড়ের মধ্যে দিয়ে গেছে, যা প্রাণীদের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলাচল করতে সাহায্য করে। পাহাড় কেটে দিলে এই করিডোর কিন্তু ভেঙে যাবে, পশু পাখি তাদের বাসস্থান হারাবে, মানুষের সঙ্গে সংঘর্ষ বাড়বে, স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ধ্বংস হবে, কারণ তারা জল, বন ও জমির জন্য এই পাহাড়ের ওপর নির্ভরশীল। আরাবল্লীতে মাইনিং নতুন কিছু নয়। খ্রিস্টপূর্ব 4000 সাল থেকেই এখানে তামা উত্তোলন হতো, তবে তা ছিল সীমিত ও নিয়ন্ত্রিত। প্রকৃত সমস্যা শুরু হয় 1980 ও 90-এর দশকে, যখন মার্বেল, গ্রানাইট, বালির চাহিদা হঠাৎভাবে বেড়ে যায়। তখন মাইনিং মাফিয়ারা বেআইনিভাবে একের পর এক পাহাড় কাটতে শুরু করে। প্রশাসন তার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। 2002 সালে সুপ্রিম কোর্ট বারবার নিষেধাজ্ঞা দিলেও বাস্তবে মাইনিং পুরোপুরি বন্ধ হয়নি।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সরকারের কাছে জানতে চায় আরাবল্লী আসলে কি। সরকার যে সংজ্ঞা দেয় তাতে বলা হয় 100 মিটারের কম উচ্চতার পাহাড়কে আরাবল্লীর অংশ হিসাবে কিন্তু ধরা হবে না। এছাড়া 500 মিটারের মধ্যে অন্য পাহাড় না থাকলে সেটিও কিন্তু আরাবল্লীর অংশ নয়। সমস্যাটা এখানেই, কারণ আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বতমালা যার অধিকাংশ শৃঙ্গই 100 মিটারের নিচে। উপরন্তু উচ্চতা মাপা হবে আশেপাশের জমি থেকে, সমুদ্রতল থেকে নয়, যা সহজেই কারচুপির সুযোগ কিন্তু তৈরি করে দেবে। সরকারের যুক্তি অনুযায়ী মাইনিংয়ের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত। দ্রুত বাড়তে থাকা রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পের জন্য গ্রানাইট, মার্বেল ও বালি অপরিহার্য। সম্পূর্ণ মাইনিং বন্ধ করা বাস্তবসম্মত নয়, একথা অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়নের দাম কে দেবে? আজ নয়, ভবিষ্যতে যখন জল থাকবে না, জমি উর্বর থাকবে না, বাতাস শ্বাসযোগ্য থাকবে না, তখন এই উন্নয়নের লাভ অর্থহীন হয়ে যাবে। 1730 সালে রাজস্থানের খেজরলি গ্রামে একটি গাছ বাঁচানোর জন্য 363 জন মানুষ কিন্তু জীবন দিয়েছিলেন। আজ 2025 সালে আমরা একটি পাহাড় নয়, পুরো একটি পরিবেশগত ঢাল ধ্বংস করার সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছি। পাহাড় কাটা সহজ, কিন্তু মরুভূমিকে আবার সবুজ করা কিন্তু প্রায় অসম্ভব। প্রশ্নটা আবেগের নয়, হিসাবে। আমরা কি স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী ভবিষ্যৎকে বিসর্জন দিচ্ছি? সিদ্ধান্ত আমাদের হাতে, কারণ আরাবল্লী বাঁচানো মানে উত্তর ভারতের ভবিষ্যৎকে বাঁচানো। বন্ধুরা, আপনি কি মনে করেন আরাবল্লী পর্বত কেটে ফেলা কি সঠিক সিদ্ধান্ত? আপনার সিদ্ধান্তটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।